যখন রায়টি হয়েছে আদালতে, তখন রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী ছিলেন কিংবা অ্যাটর্নি জেনারেল, সবাই এটিকে খুব ইতিবাচক ভাবে দেখেছেন এবং মন্তব্য করেছেন। এবং আজকে যে স্টক এক্সচেঞ্জ গুলোর পক্ষ থেকেও খুব ইতিবাচক ভাবে এটিকে নেওয়া হয়েছে। কিন্তু এটি কি আসলে যেটি বলা হচ্ছে যে এটি জনস্বার্থে কিংবা ছোট বিনিয়োগকারীদের স্বার্থে, এখন বিনিয়োগকারীদের স্বার্থে এটি খুব ইতিবাচক হবে, তো এর মধ্য দিয়ে কি আসলে বাজারে সেই আস্থা ফেরানোর যে চেষ্টা করা হচ্ছে সেটি অর্জন সম্ভব হবে? এটা সাময়িকভাবে সম্ভব হবে এবং হচ্ছে আমার ধারণা। আম, কারণ মার্কেট একটা সাপোর্ট চায়, মার্কেট একটা ডিমান্ড সাপোর্ট চাচ্ছে এবং সেই ডিমান্ড সাপোর্টটা এটার থেকে আসছে, সেটা একটা ভালো দিক এই মুহূর্তের জন্য। তবে কোনো সাপোর্টই সরকার কর্তৃক প্রদত্ত হলে সেটা বেশি দিন থাকাটা পরনির্ভরশীলতা সৃষ্টি করে এবং ওই নির্ভরশীলতা যেন আমাদের ডেভেলপ না করে সেটা আমাদেরকে আবার দেখতে হবে। তো আমার যেটা মত হবে সেটা হলো যে কিছুদিন পরে স্বাভাবিকভাবে এটাকে আস্তে একসময় সরিয়ে দিলে পরেই ভালো হবে। তবে এই মুহূর্তে এটা না সরানোটাই আমি বাজারের পয়েন্ট অফ ভিউ থেকে, বাজারের স্থিতিশীলতার পয়েন্ট অফ ভিউ থেকে এই মুহূর্তে হয়তো এটা রাখাটাই যুক্তিসঙ্গতই বলে আমি মনে করি। কিন্তু এর তো একটা অন্য দিক আছে। কোম্পানি পরিচালকরা কি কিংবা কোম্পানিগুলো কি এই ইয়াকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছে কিংবা এটির পক্ষে আছেন? তারা কি শেয়ার পর্যাপ্তভাবে কিনছেন যে যে হারে কেনার কথা? এখন কিনে না থাকলে ওনাদের কিনতে হবে যদি আইনের সাথে কমপ্লাই করতে হয়, তা না হলে তো এটা অটোমেটিক্যালি তাদের ডাইরেক্টরশিপে নিয়ে চলে যাবে যদি এটা কমপ্লাই না করে। কারণ এসিসি এটাকে এনফোর্স করতে যাচ্ছে এটা মনে হচ্ছে। আর এটা এটা নৈতিক একটা যেটা প্রশ্নবিদ্ধ দিক সেটা হচ্ছে যে আমি এতদিন ধরে ডাইরেক্টর হিসেবে কাজ করেছি, ভালো কাজ করেছি হয়তো, কিন্তু আমার কোনো পয়সা নাই অতিরিক্ত। এখন আমি কোথা থেকে হঠাৎ করে 10 কোটি বা 5 কোটি টাকার শেয়ার কিনবো, বা 50 কোটি টাকার শেয়ার হয়ে যেতে পারে যদি, ডিপেন্ডিং অন দ্য মার্কেট বেস অফ দ্য, কোথা থেকে আমি কিনবো? তার মানে কি আমার তাহলে অধিকারটা ছিনিয়ে নেওয়া হলো? এবং অধিকারটা কার কাছে যাবে? যে বেশি শেয়ার আছে। অর্থাৎ আমি হয়তো উদ্যোক্তা ছিলাম, এতদিন ভালো কাজ করেছি, কিন্তু আমার কাজের কোনো মূল্য রইল না। এখন একজন নতুন উদ্যোক্তা যার পয়সা আছে, যে বেশি শেয়ার কিনতে পারতেছে, তাকে ডাইরেক্টরশিপটা দেওয়া হলো। এইটা একটা নৈতিকভাবে একটা একটা দিক যেটাকে আমাদের একেবারে ভুলে গেলে চলবে না কিন্তু। সেজন্য আমি বলছি যে এটা ভবিষ্যতে আমাদের এটাকে পুনর্বিবেচনা করাটা অবশ্যই উচিত হবে। তো আপনি বলছিলেন যে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেহেতু এটির মেয়াদ মেয়াদ কিন্তু আসলে কার্যত ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। আজকেই শেষ সময় ছিল এবং 8টা পর্যন্ত বোধহয় শেষ সময়, এরকম একটা বেঁধে দেওয়ার সময় ছিল। তো এর মধ্যে যারা এই প্রক্রিয়ায় যাবে না তাদের কি পরিচালক পদ বাতিল হয়ে যাবে, কিংবা এটি আসলে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান কিভাবে দেখভাল করবে, কিংবা এটি দেখভাল করার জন্য কি কোনো ধরনের আলাদা কৌশল কিংবা আলাদা কোনো ধরনের কমিটি করা হয়েছে কিনা, কিংবা আসলে এটি মানে এনফোর্সমেন্টের বিষয়টি আসলে কিভাবে হবে? এখানে আমার আমার ব্যক্তিগত মত, আমি এখানে কোনো মানে ইউনিক কোনো আনসার নাই এই জিনিসটা। যে আমার ব্যক্তিগত মত হচ্ছে যে যেহেতু যে সময়টা বেঁধে দেওয়া হয়েছিল আইনগত প্রক্রিয়া চলাকালে, অনেক ডাইরেক্টরই হয়তো এটাকে স্থগিত করেছিলেন, তাদের যে কেনাটা প্রয়োজন ছিল সেটাকে তারা স্থগিত করেছেন, যার ফলে হয়তো কিছুটা সময় দেওয়াটা ঠিক হবে। এবং সেটার অ্যাসেসমেন্টটা এসিসি কি করতে হবে, যে সময়টা কতদিন দিতে পারি, এটা কি 1 সপ্তাহ দেব না 2 মাস দেব, সেটা এটা নির্ভর করবে। কারণ খুব স্বল্প সময় দিলে পরে এটা মার্কেটের উপর একটা আর্টিফিশিয়াল একটা ঊর্ধ্বগতি এবং চাপ সৃষ্টি করবে, আবারও সেই হুজুগ তৈরি হয়ে যাবে। কারণ অল্প সময়ে অনেক শেয়ার কিনতে হবে, ফলে দাম হঠাৎ করে বেড়ে যাবে, যেটা সাস্টেনেবল না। তো সেই জন্য হয়তো এটাকে একটু সময়টা একটু বাড়িয়ে দিলে কোনো ক্ষতি নাই, কারণ মার্কেট এটাকে ফ্যাক্টর ইন করেই ফেলেছে। সময়ের সাথে কিন্তু এটার সাথে সাইকোলজিক্যালি খুব একটা সম্পর্ক থাকবে না। মার্কেট যারা যেটা খালি কিনবে এটা আস্তে আস্তে কিনুক বা কালকে কিনুক, আমার তেমন কিছু আসে যায় না, কিন্তু এটা কেনা বেচা হবে, সেই জন্য একটা সাপোর্ট তারা পাবে। সেই জন্য আমার মনে হয় হয়তো এসিসির পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে একটু ফ্লেক্সিবল ওয়েতে দেখে সময়টা বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে জিনিসটাকে সহনীয় করে, ডাইরেক্টরদের জন্য সহনীয় করতে হবে, বাজারের জন্য সহনীয় করতে হবে। কারণ বাজারকে হঠাৎ করে শর্ট টার্মে যদি আমি বলা হয় যে না এটা এনফোর্সড,
তাহলে কিন্তু মার্কেট আবার এক ধরনের অস্থিতিশীলতায় পড়ে যেতে পারে, যেটা যে অরিজিনাল যে অবজেক্টিভ স্থিতিশীলতা আনার জন্য করা সেটাকে আন্ডারমাইন করে দিতে পারে। সেই জন্য এখানে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর বোঝাপড়ার মাধ্যমে এসিসি কে জিনিসটাকে একটু সময় বাড়িয়ে একটু সহনশীল করে জিনিসটাকে হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে আসলে দুপক্ষের জন্যই যেন একটা সহনশীল অবস্থা হয়, যে বিনিয়োগকারীরা যেন এটা থেকে উপকৃত হয়, আবার যারা পরিচালক তারাও যেন এটা থেকে ক্ষতিগ্রস্ত না হয়, তারা যে চাপের মুখে না হ্যাঁ, পড়ে, মানে খুব বেশি চাপের মুখে না পড়ে। কারণ আমাদের বুঝতে হবে যে আইনগত প্রক্রিয়া চলাকালে ওনারা অনেকেই দেখছিলেন যে কি রায়টা কি হয়, যেহেতু তারা ওই রায়ের জন্য অপেক্ষা করছিলেন এবং ইতিমধ্যে যদি ক্লক শেষ হয়ে যেয়ে থাকে, এই ক্ষেত্রে একটা মোরালিটি ইস্যু আছে। তো এসিসি কে সেটা আমলে নেওয়া উচিত। আমরা একটু অন্য প্রসঙ্গে মানে ক্যাপিটাল মার্কেট প্রসঙ্গেই থাকি, কিন্তু এই মামলার বাইরে যাই, যে সামনে বাজেট এবং বাজেটকে নিয়ে অনেক ধরনের আলাপ আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে এবং পুঁজিবাজার নিয়েও অনেক ধরনের আলোচনা হয়েছে। তো পুঁজিবাজার কিংবা আর্থিক বাজারের ক্ষেত্রে আসলে এই সামনের বাজেটের জন্য কি ধরনের পরিবর্তন কিংবা কি ধরনের প্রস্তাবনা গুলো উঠে এসেছে এবং আপনি কোন প্রস্তাবনাগুলোর পক্ষে? আমার যেটা মনে হয়, আমি কতগুলো অনুষ্ঠান এবং সভাতে মাননীয় অর্থমন্ত্রীর সাথে কথা বলার এবং ওনার বক্তব্য শোনার সুযোগ হয়েছে, সেটার ভিত্তিতে আমার যেটা মনে হয় যে প্যাকেজগুলো অলরেডি দেওয়া আছে, সেগুলোরই বাস্তবায়ন এই বাজেটের মাধ্যমে চলতে থাকবে। আমাদের মনে রাখতে হবে যে প্যাকেজগুলো কিন্তু বাস্তবায়ন এখন পুরোপুরি হয়নি, প্রসেসটা চলছে। যেমন ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কোনো ক্ষতিপূরণ কিন্তু এখনো তারা তেমন কিছু পান নাই। সেই জিনিসগুলো এই বাজেটের মাধ্যমে হয়তো ওটাকে বাস্তবায়ন করে দেওয়া হবে। তো কিন্তু এর অতিরিক্ত কিছু থাকবে বলে আমার মনে হয় না। ওই ট্যাক্স রিলিফ যেটা ছিল, মানে ট্যাক্স এক্সেমশন, ওগুলো হয়তো আমার মনে হচ্ছে যে কেন জানি ওটা রাখা হবে। যুক্তিসঙ্গত কিনা আমি বলছি না, বাট আমার অনুমান। আনট্যাক্সড মানি ব্যবহার, ব্ল্যাক মানিকে ওইখানে ব্যবহার করতে দেওয়ার সুযোগ হয়তো থাকবে। সবই হয়তো স্ট্যাটাস কোটা মেনটেন করা হবে। আমার মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যগুলো শুনে এটাই আমার কাছে প্রতীয়মান হয়েছে যে এই জিনিসগুলো চলতে থাকবে। এটা এর মধ্যে কিছু বিতর্কিত বিষয় অবশ্যই আছে। ট্যাক্সেবল ইস্যু, যদি আমি যে লস করেছে তার কাছ থেকে তো ট্যাক্স কোনো সময় কেউ নেয় না, যে গেইন করেছে তার কাছ থেকে আমি দেব না কেন? এটা নিয়ে তো আমার নিজেরই প্রশ্ন, যে আমি যদি কোনো মার্কেট পার্টিসিপেন্ট যদি 100 কোটি টাকা লাভ করে থাকে স্টক মার্কেটে, তাকে কেন আমি কর হাত থেকে মুক্তি দেব? সে তো লাভ করেছে। আবার একইভাবে যে লাভ আপনি যদি 5 লাখ টাকা বেতন পান, আপনাকে ট্যাক্স করি আমরা, সে একজন 100 কোটি টাকা লাভ করে নিয়ে যাবে, তাকে ট্যাক্স করবো না? এটা তো ইকুইটেবল হয় না সামাজিকভাবে, অর্থনৈতিক